আজকে আমরা আছি আহ, blueteamlabsonline.com বা blueteamlabs.online এই ওয়েবসাইটের ভিতরে। সো এটা একটা প্ল্যাটফর্ম। এটা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ল্যাব গুলো সলভ করতে পারি। যেহেতু আমি গত নোটিসে আপনাকে বলছিলাম যে আমরা একটা সিটিএফ সলভ করব, বিশেষ করে ফিশিং ইমেইল অ্যানালাইসিস করার জন্য। সো আমরা এখান থেকে ল্যাবটা আজকে নেব, যেটা সিটিএফ স্টাইলেরই হবে। সো আপনি আসবেন blueteamlabs.online অ্যান্ড এর ভিতরে আসার পর একটা প্রোফাইল মেক করে নেবেন যদি না থাকে আপনার। ঠিক আছে? সো মেক করার পর আপনাকে যেতে হবে চ্যালেঞ্জেস এর ভিতরে। আমি ক্লিক করেছি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এখানে আসার পরে আপনি এখানে নরমালি সার্চ বাই নেম এই ফিল্ডে এখানে লিখবেন প্ল্যানেট। প্ল্যানেট লিখলে দেখতে পাবেন যে এখানে দ্য প্ল্যানেট প্রেস্টিজ এটা আসছে। তো স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। তো এখানে মোটামুটি একটা ইনসিডেন্ট দেওয়া আছে যে কোকান্ডাই প্ল্যানেট নোন অ্যাজ দ্য হেভেন অফ দ্য ইউনিভার্স হ্যাজ বিন হ্যাভিং এ ব্যাড ইয়ার। সো এইভাবে আপনি সিনারিওটা করে নেবেন। আমি নর্মালি ফিশিং ইমেইলস কিভাবে, যদি আপনি রিয়েল ওয়ার্ল্ডেও এটা নেন, মনে করেন যে এটা রিয়েল ওয়ার্ল্ড একটা ইমেইল আপনার কাছে আসছেন, আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করবেন এটা কিন্তু আজকের মেইন টপিক। ঠিক আছে? একেবারে প্র্যাকটিক্যালের মধ্যে অ্যাজ এ অ্যানালিস্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্সের যেহেতু আমরা করছি এই কোর্সের ভিতরে এই পার্ট। সো আমরা খুব ডিটেলসে জানার ট্রাই করবো যে কিভাবে আসলে আমরা এটা শিখতে পারি বা আমরা করতে পারি। সো এখানে একটু নিচে আসলে আপনি দেখবেন যে এখানে ডাউনলোড ফাইল নামে একটা বাটন আছে। আপনি ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমরা ডাউনলোড করে রাখছি অ্যান্ড ডাউনলোড হওয়ার পর একটা জিপ ফাইল ডাউনলোড হবে যেটা হলো 50 কেবি। এটা আপনি নর্মালি রাইট বাটন ক্লিক করে আনজিপ করবেন অ্যান্ড পাসওয়ার্ড থাকবে হলো BLTO। ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, এটা পাসওয়ার্ড হলো নিচে লেখা আছে যদিও BLTO। এক্সট্রাক্টেড টাইমে আপনি হলো এটা দিয়ে দেবেন। এটা হয়ে গেল, আপনার কাজ শেষ। আমরা এখন এটা দেখাবো যে এক্সট্রাক্ট করার পর আমরা কি কি পাইছি এখানে। সরি, এটা না, এটা খেয়াল করেন। এখানে আমরা টোটাল একটা জিপ ফাইল পাইছিলাম যেটা কিছু এনকোডেড কিছু টেক্সট দেওয়া আসছে, এটা আমাদের জানার দরকার নেই। সো এটা আমি নর্মালি আনজিপ করছি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, এটা করলে অ্যান্ড এক্সট্রাক্ট করার পরে আমি এর ভিতরে একটা ইএমএল ফাইল পাইছি। ঠিক আছে? মোস্ট অফ টাইমে আপনি অ্যানালাইসিস টাইমে দেখবেন একটা ইএমএল ফাইল আপনি অ্যানালাইসিস করবেন অ্যাজ এ অ্যানালিস্ট। সো এখানে এই এই যে ইমেইলে হোপ টু কোকান্ডা ডট ইএমএল, এটা যদি আমি নর্মালি ওপেন করি, যেমন গতদিন আমরা কি করছিলাম, গতদিন আমরা এটা দেখছিলাম ওপেন উইথ আউটলুক 2016। সো এটা দিয়ে আমরা কিন্তু একটা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি ধরনের ইমেইল। এখানে লেখা আছে যে হাই, দ্য মেজর অন দ্য আর্থ, দ্য অ্যাবডাক্টেড কোকান্ডিয়ান্স আর উইথ মি ইনক্লুডিং দ্য প্রেসিডেন্টস ডটার, ডোন্ট ওরি, they are safe in a secret location, send me 1 billion cocandian in cash with a spaceship and my autonomous bot will safely bring back your citizens. তো এতটুকু বলা আছে, এখানে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে। সো আমরা মোটামুটি এটা পড়লাম। এটা পড়ার পরে এখানে আমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছি, যদিও এটা পিডিএফ লেখা আছে এবং ফরম্যাটও কিন্তু পিডিএফ। মোস্ট অফ টাইমে আমরা যেগুলো ইন্টারনেটে দেখি, আমরা দেখি যে হয়তো বা pdf.exe থাকবে, এগুলো বাচ্চা লেভেলের কথাবার্তা, বাট আপনার কাছে পিডিএফ ফাইলে আসতে পারে। ঠিক আছে? পরিপূর্ণ পিডিএফ দেখতে লাগবে একেবারে, বা ডাউনলোড করার ভিতরে অন্যরকম কোনো কিছু থাকতে পারে। সো যেহেতু এখানে একটা কেস আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা কোন একটা সাসপিশিয়াস বা একজন অ্যাটাকার, সে হলো আপনাকে একটা মেইল পাঠাইছে যার ভিতরে একটা পিডিএফ ফাইল আছে। সো গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে কিভাবে এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এইটা হলো একটা ফিশিং ইমেল। এখানে মোটামুটি একটা আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে billjobs.microapple.com এন্ড এখানে যার যার কাছে পাঠানো হয়েছে সেটা হলো টু হলো দ্য মেজর অন দ্য আর্থ @gmail.com। সো এতটুকু দেখে কিন্তু আমরা মোটামুটি কিছুই বুঝবো না যে এটা আদৌ ফিশিং ইমেল কিনা, তাই না? এ হোপ টু কোক্যান্ডা লেখা আছে অ্যান্ড এখানে কিন্তু স্পেয়ার ফিশিং করা হয়নি কিংবা হোয়েলিং করা হয়নি। এখানে নর্মালি কিন্তু হাই দ্য মেজর অন দ্য আর্থ, এখানে নির্দিষ্ট মানুষকে ইয়া করা হয়েছে। সো এতটুকু দেখে আমরা মোটামুটি কোনো কিছু বুঝলাম না, বাট এখানে একটা থ্রেট এখানে আছে, যেমন এখানে বলা হচ্ছে সেন্ড মি 1 বিলিয়ন কোকেন্ডেন্স ইন ক্যাশ উইথ এ স্পেসশিপ। সো এইগুলো দেখে মোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা একটা ফিশিং ইমেল, এটা বোঝার কোনো ওয়ে নাই। অ্যান্ড আমরা এখন নর্মাল এটা অ্যানালাইসিস করবো। ঠিক আছে? মনে করেন যে নর্মাল একটা ইমেল আপনার ইনবক্সে আসছে, আপনি এটা এখন অ্যানালাইসিস করবেন। সো আমরা আজকে একটু ব্যাক এন্ডের দৃশ্য দেখবো। ব্যাক এন্ড বলতে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কেমন থাকে ইমেল ফাইলের ওইটা দেখবো। এটার জন্য আমি নর্মালি রাইট বাটন ক্লিক করে এটা হলো এডিট উইথ নোটপ্যাড, এটা ক্লিক করবো। সো এটা ক্লিক করলে এটা এখানে এভাবে ওপেন হবে। এটা যদি আপনার ফার্স্ট টাইম হয় যে আপনি কখনো এটা দেখেননি, তাহলে একটু ওভারওয়েলমিং লাগতে পারে। এটা মনে হতে পারে যে আসলে এটা কি লেখা আছে উল্টোপাল্টা হিজিবিজি, বাট ট্রাস্ট মি, আমি আপনাকে পরিপূর্ণ টপিক এখানে সবগুলো বিষয় আমি আপনাকে ধরে ধরে বোঝা দেবো, যেগুলো আমাদের
অ্যাজ এ অ্যানালিস্ট ফিশিং ইমেল অ্যানালাইসিস করতে প্রয়োজন হবে। শুধুমাত্র অ্যাজ এ অ্যানালিস্ট বিষয়টা এমন না, আপনি যদি রেড টিমারও হন, আপনি যখন ফিশিং ক্যাম্পেইন চালাবেন, আপনার ইমেইলটা কিভাবে অ্যানালাইসিস হতে পারে এটা জানাটাও ম্যান্ডেটরি। ঠিক আছে? সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আমরা এখন শুরু করছি। খেয়াল করেন, প্রথমে যখন আমরা কোনো একটা ইএমএল ফাইল নোটপ্যাডের থ্রুতে বা অন্যান্য কোনো একটা ভিউয়ারের থ্রুতে এটা ওপেন করব। ওপেন করার পর আমাদের কাছে মাল্টিপল সেকশন এখানে আসবে। একটা ইমেইলে যে সেকশনগুলো থাকে আরকি। যেমন এখানে ডেলিভার টু থাকতে পারে। যেমন এখানে যেগুলো আছে আমি সেগুলোই বলি। ডেলিভার টু আছে। ডেলিভার টু মানে কার কাছে এটা পাঠানো হয়েছে। ঠিক আছে? টু যেটা, ঠিক আছে? মানে ফ্রম অ্যান্ড টু থাকে, এটা হলো টু। সো টু তে পাঠানো হয়েছে এটা। আমরা এটা নোট করলাম যে এটা হলো টু। দেন এখানে রিসিভড, কবে এটা রিসিভ করা হয়েছে, সরি রিসিভড বাই এটা লেখা আছে এত অ্যান্ড এসএমটিপি আইডি। রিসিভড বাই বলতে যেটা বোঝায় সেটা হলো যে কোল্ডরিজ মেইল সার্ভার যেটা, ঠিক আছে? রেসিপিয়েন্টের, মনে করেন রেসিপিয়েন্ট হলো এই যে এইটা, দ্য মেজর অন দ্য আর্থ। এই ইমেইলের সবচেয়ে নিকটবর্তী যে সার্ভারটা আছে, মেইল সার্ভার, ওইটা হলো ওইটা অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর তারিখ দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল থাকে যেমন। এরপর হচ্ছে এক্স হেডার, যেগুলো এক্স লেখা আছে, দেখেন এখানে এক্স লেখা আছে, একটু নিচে গেলে আমরা এখানে এক্স দেখতে পারবো। এই সবগুলো হলো এক্স হেডার। তো এক্স হেডার এখানে গুগল এসএমটিপি সোর্স দেখাচ্ছে, অ্যান্ড নিচে আমরা দেখতে পাচ্ছি যে রিসিভড, এগেন আমরা এখানে একটা রিসিভ দেখতে পাচ্ছি। সো এই দুইটা দেখবেন যে দুইটা একই রকম প্রায়, তাই না? বাট কিছু পরিবর্তন এখানে আছে। সো প্রথম রিসিভ যেটা আছে, প্রথম রিসিভটা হলো রেসিপিয়েন্টের কাছ থেকে বা যার কাছে মেইল পাঠানো হচ্ছে তার নিকটবর্তী যে মেইল সার্ভার, ওইটার অ্যাড্রেস হলো এটা। আর আমরা যদি একটু নিচে আসি, এই যে রিসিভড বা এই যে নিচে রিসিভড, আপনি এটা দেখেন, নরমালি এটা হলো রিসিভড নিচে যেটা, বা এই রিসিভড যেটা বোঝায় সেটা হলো যে কাছের। এটা কার কাছের বলেন তো? এটা হলো যে পাঠাইছে, সেন্ডার। এখন আমাদের অ্যাটাকার তার কাছের যে মেইল সার্ভার সেটা হলো এইটা, তার অ্যাড্রেস হলো এখান থেকে আছে। এখন এরপর যেটা আছে সেটা হলো আর্ক হেডার, এটাকে বলা হয় আর্ক হেডার। তো আর্ক স্টিল এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে, এই আর্ক হেডার আমাদের কি বলে বা এটা কি জন্য ব্যবহার করা হয় সেটা হলো যে এটা ভেরিফাই করে যে ইন্টারমিডিয়েটারি, মানে এই মেইলটা তো একটা সার্ভার থেকে আসেনি, বিভিন্ন সার্ভার হয়ে আসছে। তো বিভিন্ন সার্ভার গুলো বা ইন্টারমিডিয়েটারি মেইল সার্ভার গুলো ছিল, সেগুলো আসলে ট্রাস্ট করা যায় কিনা সেগুলোকে ভেরিফাই করে। কোনটা? এই যে আর্ক, এটা ঠিক আছে, এটা ভেরিফাই করে। আচ্ছা, এরপর আর্ক আমরা এখানে মেসেজ দেখতে পাচ্ছি, সিগনেচার দেখতে পাচ্ছি, বাট ওইটা আমাদের ম্যান্ডেটরি না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা হলো আমাদের ইমেল হেডার অ্যানালাইসিস করার জন্য বা আমাদের যখন আমরা রিলোডে কাজ করবো তখন এটা কিভাবে কাজ করবে বা কি কি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে অথেন্টিকেশন রিজাল্টস। ঠিক আছে? বা এখানে আমরা আর্ক অথেন্টিকেশন দেখতে পাচ্ছি। এই অথেন্টিকেশন রেজাল্ট থেকে আমাদের বেসিক বা কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আমরা জানতে পারি, যেগুলো খুবই ম্যান্ডেটরি ইমেল অ্যানালাইসিস করার জন্য। যেমন অথেন্টিকেশন রেজাল্টের ভিতরে যখন আমরা দেখবো যে এসপিএফ, ঠিক আছে, সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক, এসপিএফ এর ফুল ফর্ম। সো এসপিএফ ইকুয়াল টু ফেইল হয়, এন্ড ফেইল কি জন্য হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা আছে, গুগল ক্লোন ডোমেইন অফ বিল জবস @microFL ডাজেন্ট বা ডাজ নট ডেজিগনেট 93, এন্ড এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে অ্যাজ পারমিটেড সেন্ডার। তার মানে যে ইমেইলটাকে স্পুফ করা হয়েছে এটাকে বলা হয় স্পুফিং ইমেইল, যেটাকে মানে দেখানো হয়েছে যে এই ইমেইল থেকে এটা আসছে, বাট এটা কিন্তু সেই ইমেইল না। আমরা চাইলে যে কোনো ধরনের ইমেইল এখানে স্পুফ করতে পারি, যে কোনো ধরনের ডোমেইন থেকে। সো মনে করেন যে অ্যাজ এ রেড টিমার বা একজন অ্যানোনিমাস অ্যাটাকার, ঠিক আছে, বা একজন হ্যাকার আপনাকে একটা মেইল সেন্ড করলো, অ্যাজ অ্যানালিস্ট আপনি জব করছেন, এন্ড সেখানে আপনি দেখতে পেলেন যে রিটার্ন পথ বা এখানে যেটা আছে রিসিভড, এগুলোর ভিতরে এটা দেয়া আছে যে বিল jobs@microFL.com, এটা আসলে রিসিভারের ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে? রিসিভার মানে কি? রিসিভার না, এটা হলো যে সেন্ড করছে, সেন্ডারের ইমেইল অ্যাড্রেস হলো এটা, বিল জবস। সো সে মূলত ট্রাই করছে যে বিল জবস নামে যে ইউজার নেম, এটা যেন এই ইমেইল থেকে দেখায়। তার মানে এটা মেইল তৈরি করা, এন্ড এটা কি জন্য এই microFL.com এর একটা ভ্যালিড ইউজার না বা ইমেইল না, সেটা এখান থেকে উপর থেকে বোঝা যাচ্ছে যে SPF ইকুয়াল টু ফেইল। এন্ড এখানে বলা হয়েছে যে microFL বা বিলস @microFL ডাজেন্ট ডেজিগনেট, এটা ডেজিগনেট করে না যে 93 এই যে একটা সার্ভারের আইপি অ্যাড্রেস, এটা হলো তাদের কোনো একটা সার্ভার। ঠিক আছে? তার মানে কি? তার মানে microFL.com জানেই না, বা তারা এটা চেক করার পরে জানাইছে যে তারা এটা ডেজিগনেট করে না বা এটা তাদের সার্ভার না। ঠিক আছে? সো এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা ফিশিং ইমেইল। আমরা কিন্তু শুধুমাত্র ফিশিং ইমেইল অ্যানালাইসিস বিষয়টা এমন না। আমরা আজকে প্র্যাকটিক্যালি এই ল্যাবটা সলভ করব বা এই সিটিএফ প্রবলেমটা সলভ করব এবং জানার ট্রাই করব যে কোন স্টেপ গুলো আমাদের ফলো করতে হয়।
এতটুকু আমরা বুঝলাম। সো প্রাথমিকভাবে আমরা উপর থেকে দেখে আসছি যে এটা মোটামুটি বিভিন্ন ধরনের আর্ক হেডার, এক্স হেডার থেকে আসছে। বাট এগুলোতে আমরা তো কোনো কিছু না বুঝলেও নিচে যখন আসছি এআরকে বা আর্ক অথেন্টিকেশন রিজাল্টস এ, তখন আমরা একটা বিষয় এখানে খেয়াল করলাম যে এসপিএফ ইকুয়াল টু ফেইল লেখা আছে এবং ডোমেইন যেটা এখানে ইউজ করা হয়েছে যেমন microapple.com, এটা জানেই না যে এটা হলো এখান থেকে সেন্ড করছে। এতটুকু ক্লিয়ার। এখন আমরা পরবর্তী সেকশনে যাব। নিচে আরেকটা বিষয় লেখা আছে যেটা হলো রিটার্ন পথ। ঠিক আছে, রিটার্ন পথ আমরা দেখতে পাচ্ছি এটা হলো billjobs@microapple.com, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর হলো রিসিভড। রিসিভড মানে হলো এটা কোন জায়গা থেকে পাঠানো হয়েছে। মনে করেন রিসিভড হয়েছে ফরম, কোন জায়গা থেকে আসছে, লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট থেকে কোনো কিছু আসে না, আসলেও এটা একটা ইমেইল অ্যাড্রেস বা সার্ভার, যেটা আমরা এখানে সার্ভার দেখতে পাচ্ছি, এটার মেইন ডোমেইনটা এখানে বলতেছে যেটা হলো কই জানি, এই যে mkey.cz। তো আমরা এটা নরমালি গুগল একটু সার্চ করব যে mkey.cz আসলে কি। আমি নরমাল একটা ট্যাব নিচ্ছি এন্ড আমি এখানে mkey.cz সার্চ করব। ওকে, তো এটা হলো ফেক ইমেইলস। উপরে লেখা আছে ফেক এম ইএমকেআইস এমকিস ফেক মেইলার। তো এটার মাধ্যমে আমরা মেইল সেন্ড করতে পারবো ফেক মেইল। ঠিক আছে, যেটা হলো ফর্ম 2 এগুলো সিলেক্ট করা যাবে, অ্যাটাচমেন্ট সিলেক্ট করা যাবে এন্ড এক্সেট্রা এক্সেট্রা সবকিছু দেওয়া আছে। এখন আমরা যদি একটু পিছনে যাই, এটা সম্পর্কে আরো ডিটেইলসে জানার জন্য আমরা নরমালি এখানে লিখবো .cz। সরি, এখানে লেখা যাবে না, এটা cz সরাই দিয়ে আমরা নরমালি mkey এন্ড cz আলাদা লিখবো। ঠিক আছে, এন্ড আমরা দেখবো যে অন্যান্য ওয়েবসাইটগুলো কি বলছে এটা সম্পর্কে। সো এটা হলো ইমেইল স্পুফিং এর জন্য ব্যবহার করা হয়। নিচে একটা ভিডিও দেওয়া আছে 3 বছর আগে যে স্পুফ ইমেইল ইউজিং mkey.cz। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে mkey.cz হলো একটা ইমেইল স্পুফার বা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা হলো ইমেইল স্পুফ করে পাঠাতে পারি কোনো একটা মানুষকে। সো যেহেতু এইটা থেকে আসছে, তার মানে আমরা বুঝবো যে এটা হলো রিয়েল ইমেইল না, এটা কোন একটা মানুষ সে হলো ইচ্ছাকৃতভাবে তার আইডেন্টিটি হাইড করার জন্য সে হলো এখানে এটা ইউজ করছে। ওকে, আচ্ছা এখন আসি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্টে আমরা এটা দেখে বুঝলাম যে একটা ফিশিং ইমেইল। এখন আমাদের আরো তৎপর হতে হবে, আরো জানতে হবে যে ইমেইলটা আসলে কিভাবে আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফর দা মেজর, ঠিক আছে এটা লাগবে না, এসপিএফ ফেইল এগেন ওইটাই লেখা আছে নিচে। রিসিভড লোকাল হোস্ট আমরা একটু আগে এটা বলছি। এরপর হলো টু দেয়া আছে, সাবজেক্ট দেয়া আছে, ফ্রম দেয়া আছে। ফ্রমও ঠিক আছে, আমরা ফ্রম অনেক টাইমে শুধুমাত্র নাম দেখি, ইমেইল অ্যাড্রেসটা দেখি না। বাট আমাদের নাম শুধুমাত্র খেয়াল করলে হবে না, হতেই পারে যে আপনার বসের বা আপনার পরিচিত কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে, বিশেষ করে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে ফিশিং অ্যাটাক করা হয় না, মেইনলি করা হয় নির্দিষ্ট কোনো একটা অর্গানাইজেশনে। সো মনে করেন যে আপনার অফিসের যে বস বা সিইও, সে আপনাকে তার নাম মনে করেন যে বিল, অ্যান্ড বিল আপনাকে একটা ইমেল পাঠাইছে। আপনাকে দেখতে হবে যে এটা আসলে শুধু বিল লেখা আছে কিনা, এমন না, আমাদের দেখতে হবে যে এটা কোন ইমেল থেকে আসছে। মনে করেন যে এটা আপনার বসের ইমেল অ্যান্ড আপনার অর্গানাইজেশন microapple.com। বাট এতটুকু আমাদের দেখলে হবে না, আমাদের অ্যাজ অ্যানালিস্ট আরো সতর্ক থাকতে হবে। আমরা হলো এক্স প্রায়োরিটি দেখতে পাচ্ছি, এটাকে আবার স্প্যাম স্কোরও বলে। সো স্প্যাম স্কোর আমরা এখানে 3 দেখতে পাচ্ছি, যদিও নর্মাল লেখা আছে এটা। অ্যান্ড রিপ্লাই টু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যখন আমরা হেড অ্যানালাইসিস করি। রিপ্লাই টু, মনে করেন যে আমরা যখন একটা ইমেইল লিখি, ওটা কিন্তু আমরা রিপ্লাই বাটনে ক্লিক করি যে রিপ্লাই দিব একটা। যেমন আমি hackbyemail@gmail.com থেকে আপনাকে একটা মেইল পাঠালাম যে আপনি পেন্টিস্টন প্রফেশনাল কোর্সে জয়েন করার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করুন। এখন আপনি নরমালি লিঙ্কে ক্লিক করতে পারেন, জয়েন করে যাবেন। বাট সাপোজ আমার এখানে আপনি যখন রিপ্লাই ব্যাক করছেন, সো রিপ্লাই যখন আমার কাছে রিপ্লাই টু করবেন, মানে ধরেন যে আপনি থ্যাঙ্কস লিখছেন বা আপনি এখানে কোনো একটা ইনকোয়ারি লিখছেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি। সো রিপ্লাই টু ইমেইল হেডার ভিতরে যদি থাকে, সো ইমেইল হেডারে রিপ্লাই টু বলতে বোঝায় যে এটার ইমেইলটা কোন জায়গায় রিপ্লাই হবে। আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু যে billjobs@microapple থেকে আসছে, এটা ঠিক আছে। বাট যখন আমরা রিপ্লাই করব, এইটা আসলে ডিফারেন্ট কিনা দেখেন। এখানে কি দেয়া আছে, billjobs@gmail.com হলো ফ্রম জিমেইলটা, এটা হলো microapple.com। বাট যখন রিপ্লাই করছে কোনো একটা ইউজার, তখন হলো তার ইমেইলটা নেক্সট হয়ে হলো এই ওয়েবসাইটে যাচ্ছে বা এই ইমেইলে যাচ্ছে, নেগেজা বা negeza3921@pastar.com। ঠিক আছে, সো এই ইমেইলটার উপরেও কিন্তু আমরা কি করতে পারি, ওসিএন করতে পারি বা আমরা থ্রেট ইন্টেলিজেন্স করতে পারি, যেটা থ্রুতে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু লেজিটিমেট। ওকে, বাট যখনই এমন হবে যে আপনার ফ্রম এবং রিপ্লাই টু
এটা কিন্তু নরমাল ইউজার এটা এভাবে দেখতে পারে না, বাট আমরা অ্যাজ অ্যানালিস্ট দেখতে পাচ্ছি। সো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন খেয়াল করবেন যে ফ্রম যেটা আছে এবং রিপ্লাই টু যেটা আছে ওইটা সেম কিনা। যদি ডিফারেন্ট হয় তার মানে বুঝবেন যে এটা সাসপিশিয়াস একটা ইমেইল। আচ্ছা, মাই ভার্সন দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট না। এরপর আছে কন্টেন্ট টাইপ। সো কন্টেন্ট টাইপ মানে কি, কি ধরনের কন্টেন্ট এই মেইলের ভিতরে থাকবে। তো মাল্টিপার্ট বা মিক্স যদি থাকে তার মানে আমাদের বুঝতে হবে যে এটার ভিতরে শুধুমাত্র এক ধরনের বিষয় নাই, এখানে মাল্টিপল বিষয় আছে। আমরা যখন আউটলুকে এটা ওপেন করছিলাম, এই যে আমরা ওপেন করছি, এখানে কিন্তু মাল্টিপার্ট, এখানে টেক্সটও আছে আবার কিন্তু পিডিএফ আছে। তো এই জন্য এটা হলো মাল্টিপার্ট দেখাচ্ছে। আচ্ছা, এরপর নিচে আমরা যাচ্ছি, এখানে বাউন্ডারি সেট করে দেওয়া হয় অনেকটা, এটা ওই যে এইচটিএমএল কোড লেখার মতো। একটু নিচে যদি আমরা আসি, প্রাথমিকভাবে যেটা আসে সেটা হলো যে কন্টেন্ট টাইপ টেক্সট বা প্লেন টেক্সট। এখন এই উপরে যেটা বললো যে এটা হলো মাল্টিপার্ট বা মিক্সড, এটা এখন এখানে নিচে উল্লেখ করছে যে প্রথম যে কন্টেন্ট টাইপ সেটা হলো টেক্সট বা প্লেন টেক্সট। এখন এই প্লেন টেক্সট এটা হলো এনকোড করা হয়েছে, এটা সার্ভারকে বলা হয়েছে তুমি এটা এনকোড করে দেবা বেস 64 এ। আমাদের অ্যাজ অ্যানালিস্ট কাজ হলো যে এই ফুল বিষয়টাকে কপি করা, এবং কোন পর্যন্ত কপি করতে হবে এটা আপনি নরমালি এটা থেকে বুঝবেন। বাউন্ড সেট করা আছে, নিচে একটা বাউন্ড আছে। সো এই দুই বাউন্ডের মাঝখানে যেগুলো থাকবে এটা আমাদের কপি করতে হবে। এটা কপি করে আমরা নিয়ে যাব কোথায়, সাইবার শেপে, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তো সাইবার শেপের ভিতরে আমি আসি। সাইবার শেপের ভিতরে আসার পর ক্লিয়ার করে দিচ্ছি আমি। সো সাইবার শেপের ভিতরে আসার পর আপনি ঠিক আমার একটা ইন্টারফেস দেখতে পারবেন, এন্ড এসে আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক হলো, পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পরে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটা বেস 64 এনকোডেড। সো আমি এটাকে ফ্রম বেস 64 করব। সো ফ্রম বেস 64 করলে আমরা কিন্তু ওই যে মেসেজটা উপরে দেখছিলাম, তাই না, যে মেসেজটা আমরা উপরে দেখছিলাম, উপরে বলতে ওই যে ভিউ করার পরে এইটা এখানে লেখা আছে, হাই দ্য মেজর অন দ্য আর্থ। তার মানে আমরা এটা বুঝলাম যে এইটা হলো ওইটার বেস 64 এনকোডেড টেক্সট। আচ্ছা, আমি এখন এটাকে নরমালি ডাউনলোড করে নিতে পারি। যখন আপনি অ্যানালিসিস করবেন তখন এটা ডাউনলোড করবেন, সেভ আউটপুট। অ্যান্ড দ্যাট না, আপনি এটা লিখতে পারেন যে ফিশিং ইমেইল টেক্সট, ঠিক আছে, ডট, আপনি এটাকে পিডিএফ ফাইল হিসেবে নিতে পারেন। পিডিএফ, আমি পিডিএফ হিসেবে এটা নিলাম, ওকে দিলাম। তো পিডিএফ ফাইল হিসেবে এটা হলো এখানে চলে আসছে। আমি এটা ওপেন করলে কি হবে, এটা ওপেন হচ্ছে না। সো আমরা কি করতে পারি, আমরা নরমালি ড্যাট ফাইল হিসেবে এটা রাখতে পারি, ওকে, বা আমরা টেক্সট ফাইল হিসেবে এটা রাখতে পারি। সো আমরা এটা বুঝলাম যে ওটা হলো টেক্সট ফাইল, তো আমরা ডট টিএক্সটি ফাইল হিসেবে ওটা নিতে পারবো। আমি এখন আবারও ফিরে যাবো আমাদের অ্যানালাইসিস সেকশনে। সো আপনি এটাকে নরমালি অন্য এক্সটেনশনও ডাউনলোড করতে পারেন, নরমালি একটা রিপোর্ট তৈরি করার জন্য আর কি। আপনি চাইলে এটা স্ক্রিনশটও রাখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা মনে হয় আর কি। পরবর্তী সেকশন দেখি আমরা। প্রথম কন্টেন্ট টাইপ যেটা ছিল টেক্সট বা প্লেন টেক্সট, এটা আমরা এনকোড বা ডিকোড করে দেখলাম। নিচে আমরা যদি যাই, নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আবারও বাউন্ড টু লেখা আছে, অ্যান্ড নিচে আরো কোনো স্পেসিফিক্যালি আরো কিছু এনকোডেড টেক্সট আছে। এখন এটা কন্টেন্ট টাইপ আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ। এই পিডিএফটা কোনটা, এটা হলো এই পিডিএফ, এই যে উপরে যে পিডিএফটা আছে। বাট অ্যাজ অ্যানালিস্ট আমাদের কখনোই এখানে ক্লিক করে ডাউনলোড করা যাবে না, ঠিক আছে। আমাদের কি করতে হবে, আমাদের সবসময় এখানে দেখতে হবে যে আদৌ পিডিএফ যে লেখা আছে এটা আদৌ পিডিএফ কিনা। অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ লেখা আছে, এন্ড এখানে নাম দেওয়া আছে হলো পাজেল টু কোকান্ডা ডট পিডিএফ। এন্ড আমরা যদি এখানে দেখি, এখানে ওটা লেখা আছে পাজেল টু কোকান্ডা ডট পিডিএফ। আচ্ছা, এখন এটাও বেস 64 এ এনকোডেড করা আছে, এন্ড আমরা এখান থেকে এটা কপি করব। একই রকম হবে দুইটা। সো আমি এটা কপি করছি একেবারে নিচ পর্যন্ত। ওকে, এই যে বাউন্ড টু লেখা আছে, এটা হলো উপরে এই পর্যন্ত আমাদের কপি করতে হবে। এন্ড আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, আবারও যাবো সাইবার শেপের ভিতরে। তো সাইবার শেপের ভিতরে আসার পর আমি আলাদা একটা টেক্সট এখান থেকে ট্যাব নিউ ট্যাব, এন্ড ট্যাবের ভিতরে আমি এটা পেস্ট করব। তো পেস্ট করার পরে অটোমেটিক্যালি এটা বেস 64 ফর্ম বেস 64 চলে আসছে। তাহলে এটা যেটা আসছে এটা হলো অ্যাপ্লিকেশন বা পিডিএফ টাইপ আসছে। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা চেক করতে পারি যে এটা আদৌ অ্যাপ্লিকেশন নাকি পিডিএফ নাকি কি এটা, ঠিক আছে। সো আমি এটা কিভাবে চেক করতে পারি, আমি এটা 2 হেক্স করব। 2 হেক্স করলে কি হবে, হেক্সাডেসিমাল একটা সংখ্যা এখানে আসবে, যেটা আমাদেরকে হেল্প করবে কোন একটা অ্যাটাচমেন্ট বা কোন একটা ফাইলকে বা কন্টেন্ট টাইপকে বুঝতে যে এটা আসলে কি ধরনের কন্টেন্ট। এটা কি পিডিএফ, এটা কি জেপ্যাগ, এটা কি অ্যাপ্লিকেশন ডট এপিকে ডট ইএক্সি, কি এটা। তো এটা বোঝার জন্য এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সিগনেচার বা ফাইল সিগনেচার। সে ফাইল সিগনেচার মেইনলি প্রথম 4টা বা 5টা টেক্সটকে বোঝায় বা 5টা স্ট্রিং কে বোঝায়। তো এইটা আমরা কপি করে নিয়ে যাবো।
চেক করার জন্য যে আদৌ এটা কি ধরনের ফাইল। ঠিক আছে? আমাদের এখানে বলা আছে পিডিএফ, বাট আমরা এটা বিশ্বাস করলাম না। আমরা নরমালি কি করব? আমরা এটা দেখব। সো এখন এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হলো গ্যারি কেসলার ফাইল সিগনেচার। সো আপনি প্রথমটাও দিতে পারেন, দ্বিতীয়টাও দিতে পারেন। আমি দ্বিতীয়টা যাচ্ছি। এন্ড এর ভিতরে আসার পরে আপনি বিভিন্ন ফাইল সিগনেচার এখান থেকে দেখতে পারবেন। আমাদের এটা দেখার এখন ইম্পর্টেন্স এইটা যে আমরা আসলে বোঝার ট্রাই করছি। সো আমি কন্ট্রোল এফ ক্লিক করব। তাহলে উপরে সার্চ বাটন আসবে, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। সো আমরা প্রথম 5টা স্ট্রিং এখানে দেওয়ার পরে, ফাইল সিগনেচার দেওয়ার পরে বা গ্যারি কেসলার ডট নেট এর ভিতরে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে একটা জিপ ফাইল বা জেড লক প্রো এনক্রিপ্টেড জিপ। তার মানে এটা হলো একটা জিপ ফাইল। ঠিক আছে? বাট আমাদের যে পিডিএফ বা আমাদের যে যখন আমরা দেখছিলাম ওপেন করার টাইমে আমরা দেখতে পাচ্ছিলাম একটা পিডিএফ ফাইল, ডট পিডিএফ লেখা আছে। ইভেন হোভার ওভার করলেও ডট পিডিএফ ফাইল দেখা আছে ফাইল টাইপ। বাট এটা কি? এটা একটা পিডিএফ ফাইল না, এটা হলো একটা জিপ ফাইল। ঠিক আছে? সো জিপ ফাইল যেহেতু, আমরা এখন এটা কি করতে পারি? আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড করে নেব। সো আমি নরমালি এখান থেকে সেভ টু আউটপুট ফাইল এটা দিব। অ্যান্ড এখান থেকে আমি ডাউনলোড ডট জিপ জিপ ফাইলে এটা ডাউনলোড করে নিচ্ছি। সো এটা ডাউনলোড ডট জিপ এ ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এখন এটাকে আনজিপ করব। ওকে, সো আমি যে ফাইলটা আনজিপ করলাম, আনজিপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাজেল ডট কোকান্ডা বা পাজেল টু কোকান্ডা এটা লেখা আছে। সো আমি এটার ভিতরে যদি যাই, আনজিপ করার পরে আপনার প্রাথমিক কাজ হবে যে আপনি আপনি কি করবেন? আপনি নরমালি এখান থেকে ভিউ এ ক্লিক করবেন। ঠিক আছে? আপনি ভিউ এ ক্লিক করবেন। ভিউ এ ক্লিক করে আপনি শো ক্লিক করবেন। ঠিক আছে? শো ক্লিক করলে কি হবে? শো যদি আপনার এটা উইন্ডোজ 10 হয় তাহলে আপনার এখানে ভিউ বাটন আসবে। আপনি ভিউ থেকে হিডেন আইটেম গুলোকে টিক মার্ক করে দিবেন। ঠিক আছে? হিডেন আইটেম গুলো দেখা যায়। তো আমি যেমন এখানে হিডেন আইটেমস এখানে টিক করে রাখছি। আনটিক করে দিলে কিন্তু আমাদের 3 নাম্বার যে ফোল্ডার এটা এখান থেকে দেখা যাচ্ছে না। সো এটা দেখার জন্য আপনার প্রাথমিকভাবে ২ টা আসবে। আপনি কি করবেন? আপনি ভিউ এ ক্লিক করবেন, শো এ ক্লিক করবেন অ্যান্ড হিডেন আইটেমস গুলোকে টিক করে দিবেন। দেন আমরা এখানে মানি অ্যান্ড এটা যদিও বলছে যে এটা একটা এক্সেল ওয়ার্কশিট, বাট আমরা এটা বিশ্বাস করব না। কারণ আপনি অ্যানালাইসিস এর টাইমে কখনোই কোন ধরনের বিষয় আপনি অ্যানালাইসিস না করে বিশ্বাস করতে পারবেন না যে আপনার এখানে কি লেখা আসছে। আমরা ২ টা ফাইল দেখতে পাচ্ছি যেগুলো নরমালি ফাইল আছে। কি ধরনের ফাইল আমরা জানি না। সো এগুলো আমাদের দেখতে হবে এবং লাস্ট অফ অল এটা এক্সেল শিট কিনা এটা আমাদের দেখতে হবে। সো ৩ টা ফাইল যখন আমরা আনজিপ করলাম পাইলাম। এখন এইগুলো কোনটা কি ফাইল এটা আমরা দেখব। এটার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুলস আছে যেটা আমাদের ফাইল সিগনেচার এখান থেকে দেখতে হেল্প করবে, যেটার নাম হলো HXD। HXD একটা টুলস বা হেক্সাডেসিমাল এডিটর বলা হয় এটাকে, হেক্স এডিটর বলা হয়। আপনি এটাকে ওপেন করবেন এন্ড ওপেন করে সাইডে এটা রাখেন। আমি প্রথম ডটার্স ক্রাউন এটা লেখা আছে, আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, ফাইল সিগনেচার চলে আসছে এবং প্রাথমিকভাবে আমাদের প্রথম 3টা বা 4টা আমাদের এখান থেকে নিতে হবে। মনে করেন প্রথম 4টা আমরা এখান থেকে নিলাম। আমি এটা কপি করে নিয়ে যাব। কোথায় যাবো বলুন তো? গ্যারি সিগনেচারের ভিতরে যাবো। এটা কি? এটা না, এখানে আসেন। গ্যারি ক্যাসলারের ভিতরে আচ্ছা, একটা বিষয় ভুলে গেছি। সেটা হলো যে আপনি কিভাবে ডাউনলোড করবেন। আপনি নরমালি এমএইচ nexus.d ডাউনলোড এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আমি যদিও লিঙ্কটা দিয়ে দেবো আপনাকে। আপনি এখান থেকে নরমালি ইংলিশ যেটা আছে HXD20 আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটা এখন ক্লোজ করে দেই। আমরা ফাইল সিগনেচার চেক করছিলাম। আমি এখানে আবারও ফাইল সিগনেচারটা দিয়ে দেবো। অ্যান্ড ফাইল সিগনেচার দেওয়ার পরে যেটার ফাইল আমরা বুঝতে পারছিলাম না প্রাথমিকভাবে যে এটা কি ধরনের ফাইল, যেমন এখানে এটা কি ফাইল আমরা জানি না। নরমালি লেখা আছে ফাইল, টাইপ হলো ফাইল, কি ধরনের ফাইল জানি না। সো আমরা এখান থেকে এটা বুঝলাম যে এটা সিগনেচার থেকে বুঝলাম যে এটা আসলে কি ধরনের ফাইল। এটা হলো জেপিজে বা জেপ্যাগ বা জেপিজি। ঠিক আছে? জেপি। সো আমরা এটা বুঝতে পারলাম এটা হলো জেপিজি ফাইল। সো ডট জেপিজি আমরা এটা এক্সটেনশন সেট করতে পারবো। কই জানি এটা? আচ্ছা, এখান থেকে ভিউ এ আবারও আমাদেরকে যেতে হবে। আমি মোরে যাব অ্যান্ড ফাইল নেম এক্সটেনশন, এখান থেকে ফাইল নেম এক্সটেনশনটাকে আমাদের টিক মার্ক করতে হবে। তাছাড়া আমরা ফাইল এক্সটেনশন দেখতে পারবো না। ঠিক আছে? বা আমরা এডিট করতে পারবো না। সো ফাইল এক্সটেনশন দেখার জন্য আমরা কি করলাম? আবারও দেখাই। সমর সরি অ্যান্ড এটা থেকে আমরা কি করলাম? আমরা ভিউতে গেছিলাম। ভিউ, মোর অ্যান্ড এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এটা অ্যাড করে দেওয়ার পর আমরা এখন এটাকে এডিট করতে পারবো। সো আমি এডিট করছি। এটা হলো রিনেম ডট জেপিজি। ঠিক আছে?
সো জেপিজি দেওয়ার পর দেখেন অটোমেটিক এটা চলে আসছে। আমি যদি এটাকে ওপেন করি, যদিও যখন রিলোডে কাজ করবেন এই ফাইলগুলোর ভিতরে পেলোড থাকতে পারে, ম্যাক্রো থাকতে পারে। সো এটা মানে ওয়ার্নিং বলতে পারেন, বা আমি আপনাকে সতর্ক করা বলতে পারেন যে আপনি কি করবেন, আপনি অবশ্যই এটাকে একটা এমন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে ওপেন করবেন, যেমন আমরা যখন ম্যালওয়্যার অ্যানালাইসিস শিখছিলাম, ম্যালওয়্যার অ্যানালাইসিস 101 ওর ভিতরে কিন্তু আমরা আলাদা ভার্চুয়াল বক্সের ভিতরে আলাদা একটা জগৎ তৈরি করছিলাম, বা একটা আলাদা নেটওয়ার্ক তৈরি করছিলাম যেখানে আমরা ট্রাই করছিলাম, তাই না? তো একইভাবে আমাদের এখানে ট্রাই করতে হবে এটা রিয়েল ওয়ার্ল্ডে করতে গেলেও। সো আমরা ক্রাউন দেখতে পাচ্ছি, এন্ড এখানে নর্মাল একটা পিকচার, এটা কোনো কিছু না। আচ্ছা, এখন দ্বিতীয় যে পার্টটা আছে, দ্বিতীয় যে ফাইল, এটা আমরা জানি না যে এটা কি ফাইল, গুড জব মেজর। সো এইটা আমরা এখন দেখবো ফাইল সিগনেচার। সো এটার জন্য আমাদের এইচএক্সডি এডিটর এটা যেতে হবে। এখান থেকে আপনি নরমালি ফাইলে ক্লিক করবেন, ওপেন ক্লিক করবেন, বা আপনি এটা একবার ক্লোজ করে দিতে পারেন। এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারেন, ক্লোজ করে দিয়ে আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এগেইন আমরা একটা ফাইল সিগনেচার এখান থেকে পাচ্ছি, প্রথম চারটা নিতে হবে এজ এ ফাইল সিগনেচার। একই রকম কাজ, আপনি চাইলে এটা এখন 1 মিনিট পজ করতে পারেন, তারপরে আপনি নিজে ট্রাই করতে পারেন, পরবর্তীতে দেখতে পারেন যে আপনার এটা ম্যাচ করছে কিনা। সো আমি এখানে পেস্ট করে দিলাম, এন্ড পেস্ট করে আমি যদি সার্চ দেই, আমি দেখতে পাচ্ছি যে এটা হলো একটা পিডিএফ ফাইল। ঠিক আছে, এটা কি ধরনের ফাইল? এটা হলো একটা পিডিএফ ফাইল। সো আমরা পিডিএফ ফাইল বুঝতে পারলাম, এখন এটা পিডিএফ এক্সটেনশন সেট করে দেবো আমরা। পিডিএফ এক্সটেনশন কই জানি, এখানে আছে। সো আমি এখানে যদি এটা রিনেম করি এন্ড ডট পিডিএফ দেই এন্ড ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে লেখা আছে যে কোক্যান্ডিয়ান্স আর সেভ, and the proof is in the file named daughter's crown. লোকেশন, এখানে বিলিয়ন যে $1 billion সেন্ড করতে বলছে, লোকেশন টু সেন্ড 1 billion কোকেন্ডিয়ান্স ইজ ইন মানি ডট এক্সএল এসএক্স। তার মানে এখান থেকে একটা হিন্ট পাইছি আমরা, যেহেতু এটা সিটিএফ প্রবলেম। সো এখান থেকে একটা হিন্ট পাইলাম যে কোথায় পাঠাতে হবে টাকাটা, সেটা হলো মানি ডট এক্সএল এসএক্স এর ভিতরে, এটা আগে থেকে উল্লেখ করে দিয়েছে। আমরা এখানে যাব, এটা আছে। এখন এইটার উপর ডবল ক্লিক করার আগে আমাদের সত্যি ক্লিক করে দেখতে হবে, বা এটা শিওর হতে হবে যে এটা আসলে এক্সেল এসএক্স ফাইল কিনা। এগেইন আমাদের কাজ একই রকম হবে, আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব, এন্ড আমরা এটাকে কপি পেস্ট করব। এন্ড আমি যদি এখান থেকে এটা প্রথম চারটা কপি করে নেই, ফাইল সিগনেচার্স এন্ড পেস্ট, আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা দেখাচ্ছে কি, এটা হলো পিইপাব, বা এই 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 ধরনের কোন একটা ফাইল, তাই না? 54B0304। সো আমরা এখন এটাকে যেহেতু বুঝতে পারছি না যে এটা হলো ইপাব দেখাচ্ছে, যদি এটা ইপাব না এক্সেল ফিট আছে, সো আমরা এটাকে এখানে ওপেন করব না। আমাদের রিয়েল যে হোস্ট, আমরা চাইলে অফিস 2026 বা লেটেস্ট অফিসটা ডাউনলোড করতে পারি, অফিস ফাইলগুলো করে দেখতে পারি। তাছাড়া আমরা যেটা করতে পারি, আমরা অনলাইনে ট্রাই করতে পারি, মানে নিজেদের মেশিনটাকে সিকিউর রেখে বা কম্পিউটারকে। এর জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করব, যেটার নাম হলো jamshare.com। আপনি যদি নর্মালি সার্চ করেন অনলাইন এক্সেল এসএক্স ভিউয়ার বা এক্সেল এসএক্স ভিউয়ার, আপনি দেখতে পারবেন যে jamshare.com এর উপরে আছে। সো আমি এটাকে নর্মালি ওপেন করছি, এন্ড আমি এর ভিতরে পেস্ট করে দেবো। ঠিক আছে, এর ভিতরে কি করে দেবো, এর ভিতরে আমি পেস্ট করে দেবো। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এই ফাইলটা নিব, গুগলের ভিতরে যাচ্ছি আমরা, গুগল এটা, আর এখানে পেস্ট, এটা আপলোড হবে, মিনিমাম 10-12 সেকেন্ড টাইম নেবে। ওকে, ভিউ ইওর স্প্রেডশিট, এখানে ওপেন করবো। আচ্ছা, আমরা এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছি। এখানে বলছে যে whether you have seen or read till now is fake। যা কিছু আমরা করছি সবগুলো ফেক, and our intention was not for money। আমাদের মেইন ইন্টেনশন টাকার জন্য ছিল না। it is the beginning of the war with কোকান্ডিয়ান্স। so কোকান্ডিয়ানের সাথে এটা হলো ওয়ার, কেবল তাদের শুরু হয়েছে। ঠিক আছে, it's not just easy to find this measure, and I will say I will also stay in the same location, but I bet Kokandians can't do anything in my planet. Find and come as soon as possible. I am waiting. So এটা হলো আসলে একজন
বলতে পারেন কোকান্ডিয়ানের সাথে যাদের শত্রুতা তারা হলো এটা পাঠাইছে। আমরা এখানে শীট 1 এর ভিতরে আছি। বাট আমাদের কাছে আরেকটা শীট আছে যেটা হলো শীট 3। তো শীট 3 এর ভিতরে যদি আমরা যাই এটা হলো একটা ব্ল্যাংক শীট। তাই না? এটা একটা ব্ল্যাংক শীট দেখা যাচ্ছে। নিচে গেলে কোথাও কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই। এখন কিছু লেখা আছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমাদের বুঝতে গেলে আমাদের একটু নরমালি চিন্তা করতে হবে। যেহেতু এটা সিটিএফ প্রবলেম সো আমরা এখানে হাইড করা থাকবে অনেক কিছু। সো আমরা হাইড দেখতে কি করতে পারি? আমরা নরমালি এখান থেকে এটা এভাবে সিলেক্ট করতে পারি নিচ পর্যন্ত। সিলেক্ট করলে আপনি দেখেন যদি আমি জুম করি সিলেক্ট করার পরে আমি এখানে কোনো একটা টেক্সট দেখতে পাচ্ছি। এনকোডেড টেক্সট এই যে। সো এনকোডেড টেক্সটটা আমি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে যাব কোথায়? এগেইন সাইবারশেফের ভিতরে আমি আলাদা একটা ট্যাব নিব। নিউ ট্যাব এন্ড আমি এখানে পেস্ট করে দেব। সো পেস্ট করার পরে এখানে কি দেয়া আছে? টু ফ্রম ওকে টু হেক্স দেয়া আছে। এটা আমি অফ করে দিচ্ছি বা এটা স্টপ করে রাখছি। এন্ড নরমালি বেস 64 ডিকোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মার্শিয়ান কলোনি বিসাইড ইন্টারপ্লেনেটারি স্পেস পোর্ট। এটা হলো তাদের যেখানে আছে আর কি, যার কাছে টাকা দিতে বলছিল, যদিও টাকা নিবে না, নরমালি দেখা করার জন্য এটা বলছে। সো আমরা এটা খুঁজে বের করলাম যে এটা কোন জায়গায় আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। আমরা যদি এখানে যাই আমাদের নেক্সট কিছু পার্ট বাকি আছে। আমাদের ইমেল হেডার অ্যানালাইসিস শেষ। আমি চাইছিলাম যে আরেকটা ক্লাস নেব, বাট আমি আজকে ক্লাসে এটা কমপ্লিট করে দিচ্ছি। আমি একটু উপরে যাব, একেবারে উপরে যাব। আরো কিছু স্টেপ যেগুলো ফলো করা যেতে পারে প্রাথমিকভাবে, যেগুলো আমরা করিনি। ঠিক আছে, যেমন আমরা চাইলে এগুলোর উপরে যে থ্রেট ইন্টেলিজেন্স করতে পারি। যেমন আমি চাইলে এই আইপি অ্যাড্রেসের উপরে দেখতে পারি যে আইপি অ্যাড্রেসটা লেজিটিমেট কিনা, বা এটা আগেও কোনো ধরনের ফিশিং ক্যাম্পেইন চালাইছিল। ঠিক আছে, এটার জন্য আমরা যাব বা আমরা যাবো হলো ইমেইল রেপুটেশনের ভিতরে। এখানে আমরা ইমেইল দিয়ে চেক করতে পারি যে এটা আসলে যে ইমেইলটা আমরা এখানে পাইছি, যেমন ওই যে কি জানি pastar.com এর যে ইমেইলটা ছিল ওটা কি জানি, এটা নিচে যদি আমরা আসি এই যে নেগেজা এটা। সো এই ইমেইল যেটা আমরা পাচ্ছি রিপ্লাই টু, এটা আসলে মেইনলি হ্যাকারদের ইমেইল। তো আমরা এইখানে যদি দেই এন্ড আমি যদি চেক ইমেইল দেই তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা এখানে দেখতে পারবো যে এটার রেপুটেশন কতটুকু, মানে এটা আদৌ কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা, স্প্যাম কিনা। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। সো মোটামুটি আমরা 22টা ভেক্টর পাইছি এখান থেকে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটা কি, এটা একটা ফেক ইমেল বা এটার রেপুটেশন খারাপ। ইমেল অ্যাড্রেস ইজ রিস্কি, ডোমেইন ইজ নট ওয়েল নোন, মিসিং অর ইনভ্যালিড ডিএমএআরসি প্রোটেকশন। আপনি এটা দেখলে বুঝতে পারবেন। যেমন কোনটার মানে কি, নো ভ্যালিড ডিএমএআরসি রেকর্ড ফাউন্ড অর দিস রেকর্ড ইজ ইমপ্রপারলি কনফিগার ফর pastar.com। এটা ভালনারেবল ফর ইমেল স্পুফিং। তার মানে pastar.com এর ডিএমএআরসি রেকর্ড বা সেটিংস ঠিক না থাকার কারণে এটা কি করা যেতে পারে, যে কোনো মানুষ স্পুফ করতে পারবে। আচ্ছা, বট জেনারেটেড ইমেল ডিটেক্টেড, এটা হলো ওই যে কি জানি একটা ওয়েবসাইটে গেছিলাম না আমরা একটু আগে, ইসিজি না কি জানি, এখানে লেখা আছে, এটা আমার মনে নেই। যদি দেখি উপর থেকে যেটা থেকে পাঠানো হয়েছে ওই যে mkey.cz, এইটা আসলে একটা ইমেল, এই জন্য এমনটা আসছে। বাট ইমেল ফরম্যাট ভ্যালিড আছে, এটা ডিসপোজাল না, এটা লেন্থ লুকস গুড, এগুলো সব ঠিক আছে। সো আমরা এটা দিয়েও কিন্তু ইমেল রেপুটেশন চেক করতে পারি যে এটা কতটুকু রেপুটেবল। আচ্ছা, এই জন্য আপনি আসবেন মেইল meteor.com এর ভিতরে, তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, এতটুকু দেখার পরে আমরা দেখি যে আর কোনো কিছু বাকি আছে কিনা, দেন আমরা ক্লাস কমপ্লিট করে দেবো। অ্যান্ড আমাদের যে আইপি অ্যাড্রেস, সাপোজ আমরা যে আইপি অ্যাড্রেসটা পাইছিলাম এখান থেকে, এই আইপি অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিতে পারি। অ্যান্ড ইনকুইস্ট বা labs.inquis.net এর ভিতরে আসার পরে আপনি যদি নরমালি এখানে ক্লিক করেন এই যে এটার উপরে বা ইন্ডিকেটর লুকআপ এটার উপরে ক্লিক করেন, তাহলে আপনি এখানে ডোমেইন আইপি অনেক কিছু দিতে পারবেন। তো যে আইপি অ্যাড্রেস আপনি পাচ্ছেন সার্ভারে, ওইটা দিয়ে আপনি যদি লুকআপ দেন আপনি ইজিলি দেখতে পারবেন যে এটা আসলে ইএসএন নাম্বার, তাছাড়া অন্যান্য যেগুলো যেগুলো আননোন দেখাবে। যদি এটা আগে কখনো অন্য কোনো জায়গায় ব্যবহার করা হয় তাহলে এটা দেখাবে। তাছাড়া আমরা এখান থেকে আর কোন কোন বিষয়গুলো দিতে পারি, আমরা এখান থেকে আরো অনেক কিছু দিতে পারবো। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, আপনি অন্যগুলো দিয়ে এখানে ট্রাই করে নিন। ঠিক আছে, আচ্ছা ওকে।
আচ্ছা, আমরা এখানে আরেকটা ট্রাই করে দেখি। আমরা ইমেইল যেটা পাইছিলাম ওইটা এখানে দিতে পারবো, ডোমেইন নেম দিতে পারবো। আমরা pastar.com দিয়ে দেখতে পারি। pastar.com আদৌ কোন ধরনের ফিশিং ক্যাম্পেইন আগে ব্যবহার করা হয়েছে কিনা। এটা র‍্যাঙ্ক নট ইন অন টপ 1,00,000 ওয়েবসাইটের ভিতরে এটা নাই। তাছাড়া এটা ডিএনএস সেক এটা ডিসেবল করা আছে। আর অন্যান্য নেম সার্ভার গুলো আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এগুলো এটা এক্সপায়ার হবে কবে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো যদি বেসিক ভাবে কোনো রিকন করার দরকার হয় বা আপনি এটা রিপোর্টে উল্লেখ করতে চান যে আমরা এটার উপরেও ট্রাই করছিলাম যে এটা কবে ভ্যালিড ছিল বা এটা আর কোন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আছে, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এছাড়া এখানে আর যেগুলো আছে তেমন আর কোনো কিছু নাই। আমরা এখান থেকে এতটুকু দেখলে এনাফ। অ্যান্ড আপনি যদি চান ভাইরাস টোটালে ক্লিক করে দেখবেন আপনার ফাইল সিগনেচার, যেমন আমরা যে পিডিএফ ফাইলটা পাইছিলাম ওটা যদি আমরা সিগনেচার চেক করতে চাই এখান থেকে করতে পারবো। অ্যান্ড ওইটা করার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে। সাপোজ আমরা ইএমএল অ্যানালাইজার নামে একটা টুলস কালির ভিতরে ইউজ করতে পারি, যেটা হলো ইএমএল অ্যানালাইজার হিসেবে পরিচিত। ঠিক আছে? তো এই টুলসটা কিভাবে ইনস্টল করতে হবে এটা এখন আমরা দেখব। আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান, বাট আমরা আরো অ্যাডিশনাল যে কাজগুলো করতে পারি সেগুলো আমি বলছি। সো পিপ ইনস্টল ইএমএল অ্যানালাইজার, আপনি যদি এটা কালি টার্মিনাল দেন এটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পরে আপনি কি লিখবেন, ইএমএল অ্যানালাইজার -i, অ্যান্ড আপনার যে ফাইল থাকবে যেমন ইএমএল ফাইল, ওইটা থেকে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে, যেমন পিডিএফ ফাইলটা আপনি যদি কালিতে নেন তাহলে কিন্তু এখানে কোনো ধরনের ইস্যু থাকবে না, কারণ মোস্ট অফ টাইম এটা উইন্ডোজ বেসড হবে। সো কালির ভিতরে যদি এখানে ম্যালওয়্যার থাকে তাহলে এটা মানে কাজ করবে না, ঠিক আছে? এক্সিকিউট হবে না। সো আমি আমাদের ফুল ফাইলটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা ইউআরএল গুলো এক্সট্রাক্ট করতে পারবো, যার জন্য আমাদের হাইপারলিংক ইউআরএল দিতে হবে এবং এক্সট্রাক্ট অল প্লাগ যদি ইউজ করে আমি যদি ইন্টার দেই, আমি দেখতে পাচ্ছি যে এই পিডিএফটা এখান থেকে চলে আসছে। এখন মনে করেন যে পিডিএফটা এটা একটা পিডিএফ ফাইল না। এখন এটার হ্যাশ কিন্তু আমরা ভায়াস টোটালে চেক করতে পারি। সো এটার জন্য আমাদের যেতে হবে কোথায়, এটা হলো ইএমএল অ্যাটাচমেন্টের ভিতরে আছে। সো সিডি ইমেল অ্যাটাচমেন্ট, আর এখান থেকে আমি যদি এলএস দেই আমি দেখতে পাচ্ছি puzzle to cocanda.pdf। এখন আমি এটার ফাইল হ্যাশ কিভাবে নেব, SHA-256 সাম, অ্যান্ড আমি যদি পথটা দিয়ে দিই বা পাজল এটা দেই, আমি কিন্তু এটার ফাইল হ্যাশ পেয়ে গেলাম। কারণ এই ফাইলটা কোন ধরনের ম্যালিসিয়াস কিনা এটা দেখতে আমরা এটা ব্যবহার করতে পারি। আপনি নরমালি ভাইরাস টোটালের ভিতরে যাবেন, এখান থেকে আমি যাচ্ছি ভাইরাস টোটাল, অ্যান্ড ভাইরাস টোটাল থেকে আপনি নরমাল হোমের ভিতরে গেলে হবে। ওকে, সো এখানে আপনি নরমালি আইপি অ্যাড্রেস, ডোমেইন হ্যাশ এখানে ক্লিক করে আপনি এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনি এন্টার দিচ্ছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা কোন ধরনের ম্যালিসিয়াস কোনো কিছু নাই। তার মানে এর ভিতরে ম্যালওয়্যার কিংবা কোন ধরনের ম্যালিসিয়াস কোনো কিছু এখানে পেলোড দেওয়া নাই। ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক সম্পর্কে জানবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন।